আসসালামু আলাইকুম। ওকে, তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি, তারপর নতুন টপিক পড়াই, তারপর শর্ট সিলেবাস এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আজকের ক্লাসটা আগে হয়ে যাক, তারপর আমরা সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে, অনেকেই টেন্সড আছো, সমস্যা নেই, আলোচনা করছি। ও, আমি আমার বউয়ের আইডি দিয়ে আসছি। আচ্ছা থাক। আচ্ছা, তোমাদের প্রশ্নগুলোর জবাব দেয় আগে, ঠিক আছে, এক এক করে। আচ্ছা, তোমাদের প্রথম প্রশ্ন যেটা, প্রথমে আসি সামিহা নাফি, অনেকগুলো প্রশ্ন করেছে। নিচের টার্মগুলো ক্লিয়ারলি বুঝতে পারছি না, এর মধ্যে একটা হচ্ছে বন্ধা কোষাবরণ। আচ্ছা ঠিক আছে, ঘটনা হলো এদের যে জননাঙ্গ, মনে করো এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ, ভেতরে ডিম্বাণু আছে, এটা মনে করো ডিম্বাণু। ওকে, তো এই যে স্ত্রী জননাঙ্গ, এটার চারদিকে আবরণ আছে। তো ব্যাপারটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ তো জনন করে, আমরা বন্ধা কাকে বলি? যে বাচ্চা কাচ্চা দেয় না, তাই না? সেই তো বন্ধা বা স্টেরাইল। তো স্ত্রী জননাঙ্গ, সেই স্ত্রী জননাঙ্গটা তো উর্বর, বিকজ সেটা থেকে বাচ্চা হবে। কিন্তু এই স্ত্রী জননাঙ্গের চারদিকে যে আবরণ, এই আবরণগুলো তো কোষ দিয়ে তৈরি, কিন্তু এই আবরণগুলো থেকে কখনো বাচ্চা কাচ্চা হবে না। এখন প্রশ্ন হতে পারে তোমাদের যে ভাইয়া আবরণ থেকে আবার কখনো বাচ্চা হয় কিনা। তো আসলে আমরা অঙ্গজ জনন পড়েছি, যে অঙ্গজ জনন মানে অঙ্গ থেকেই, যে কোনো অঙ্গ থেকেই একটা বাচ্চা হতে পারে। এই কারণে এখানে এই কথাটা বলেছে যে এদের স্ত্রী জননাঙ্গের চারদিকে যে আবরণ, এই আবরণটা বন্ধা, অর্থাৎ স্ত্রী জননাঙ্গটা বাচ্চা দিলেও এইগুলো কোষ থেকে কখনো কোনো বাচ্চা হবে না। এই কারণে এদেরকে বলা হয় বন্ধা কোষ আবরণ। এবং মাথায় রাখবা 5, 6, 7 এই তিনটা অধ্যায়ের মধ্যে 5 নম্বর অধ্যায়ের এই বন্ধা কোষের আবরণটা থাকেই না, আর 6 নম্বর অধ্যায়ের ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটায় এই বন্ধা কোষের আবরণটা থাকে। এখনই বলে দিলাম যাতে এই দুইটার একটা করে বৈশিষ্ট্য হয়ে যায়। এখানে আছে শৈবাল, ছত্রাক, এখানে আছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তাহলে শৈবালের একটা বৈশিষ্ট্য হচ্ছে জননাঙ্গ, বিশেষ করে স্ত্রী জননাঙ্গ বন্ধা কোষের আবরণ দ্বারা আবৃত নয়। ছত্রাকের একটা বৈশিষ্ট্য হচ্ছে বন্ধা কোষের আবরণ দ্বারা আবৃত নয়। আর ব্রায়োফাইটা, টেরিডোফাইটার বৈশিষ্ট্য হচ্ছে আবৃত আবৃত। এরপরে আছে উওগ্যামাস। তো আসলে যৌন জনন 3 ধরনের, এটা আমরা শৈবাল ছত্রাকে পড়বো। একটা হচ্ছে আইসোগ্যামাস, একটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস, একটা হচ্ছে উওগ্যামাস। তাহলে মনে রাখো যৌন জনন 3 ধরনের, যৌন জনন 3 ধরনের। সো গ্যামাস মানে হচ্ছে গ্যামেটের মিলন। গ্যামাস, যৌন জননে যেহেতু গ্যামেটরা মিলিত হয়, গ্যামাস মানে হচ্ছে গ্যামেটের মিলন। আইসো মানে একই, অর্থাৎ এটা মনে করো পুংগ্যামেট, এটা স্ত্রী গ্যামেট, দুইটা গ্যামেটের সাইজ যদি একই রকম হয় এবং এদের যদি মিলন হয়, সেটা হলো আইসোগ্যামাস। আর অ্যানাইসো মানে অসমান, অর্থাৎ এখানে পুরুষ বড় স্ত্রী ছোট, অথবা পুরুষ ছোট স্ত্রী বড়, এটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। আর উওগ্যামাস, এই উও মানে হচ্ছে স্ত্রী বোঝায়,
অর্থাৎ উওগ্যামাসে স্ত্রীটাই হচ্ছে প্রধান, এবং উওগ্যামাসে অলওয়েজ পুরুষ ছোট স্ত্রী বড়, এবং সেই স্ত্রীটা নিশ্চল, পুরুষটা হবে সচল। ঠিক আছে? এবং যেহেতু পুরুষটা সচল, এখানে এই পুরুষের ফ্লাজেলা থাকে। কি থাকে? ফ্লাজেলা। সো অনেকেই প্রশ্ন করেছ, ভাইয়া দ্বি ফ্লাজেলা কি? দ্বি মানে দুই, তাহলে যার দুইটা ফ্লাজেলা থাকে। সো শুক্রাণুরও ফ্লাজেলা থাকে। আবার স্পোর নাম শুনেছো তোমরা, স্পোর মানে হচ্ছে রেণু, এটা দিয়ে অযৌন জনন হয়, এটা দিয়ে অযৌন জনন হয়। সো যদি কোনো স্পোরে ফ্লাজেলা থাকে, তার মানে আমরা ধরে নিব সেই স্পোরটা সচল। তাহলে ফ্লাজেলা থাকা মানে যার ফ্লাজেলা থাকবে সেটা সচল। এখন এই ফ্লাজেলা, দ্বি ফ্লাজেলা মানে দুইটা থাকবে, চার ফ্লাজেলা মানে চারটা থাকবে, বহু ফ্লাজেলা মানে অনেক থাকবে। এই তো, ঠিক আছে? ও আচ্ছা, নাফি প্রশ্ন করেছে দ্বি ফ্লাজেলা। এবারে বলা আছে হোমোস্পোরাস। খুবই সহজ জিনিস। হোমো মানে হচ্ছে একই, আর স্পোর মানে হচ্ছে রেণু। তাহলে হোমোস্পোরাস কি? হোমোস্পোরাস মানে হচ্ছে সম রেণু প্রসূ। প্রসূ মানে হচ্ছে প্রসব করা, অর্থাৎ যে সকল উদ্ভিদ থেকে একই রকম রেণু প্রসব হয়, একই রকম রেণু উৎপন্ন হয়, তারা হচ্ছে হোমোস্পোরাস। তো মনে রাখবা, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এভাবে যদি লিখি, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেইডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, তাহলে মনে রাখবা এইগুলো এরা হচ্ছে হোমোস্পোরাস। অর্থাৎ এই শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, এদের দেহ থেকে যত স্পোর তৈরি হবে তারা প্রত্যেকেই একই রকম দেখতে, প্রত্যেকেই একই রকম দেখতে। হোমোস্পোরাস একই রকম, ঠিক আছে? অর্থাৎ ছোট বড় হবে না, ছোট বড় হবে না, এরা প্রত্যেকেই একই রকম। তাহলে যারা হোমোস্পোরাস, অর্থাৎ তাদের দেহে স্পোর তৈরি হয় এবং সবগুলো স্পোরের সাইজ একই রকম। বাট যারা হেটারোস্পোরাস, কারা হেটারোস্পোরাস? টেরিডোফাইটাটা হচ্ছে হোমো বা হেটারো। অর্থাৎ টেরিডোফাইটার মধ্যে যে উদ্ভিদগুলো আছে এদের মধ্যে কারা কেউ কেউ হোমোস্পোরাস, কেউ কেউ আবার হেটারোস্পোরাস। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, টেরিডোফাইটার যে উদ্ভিদটা নিয়ে আমরা আজকে পড়বো, টেরিস, সেই টেরিস কিন্তু ভাইয়া হোমোস্পোরাস। অর্থাৎ টেরিস থেকে যে স্পোর তৈরি হয় তারা সবাই দেখতে একই রকম। বাট নগ্নবীজি এটা হলো হেটারোস্পোরাস, এটা আমরা সেকেন্ড ইয়ারে শিখবো। তবে হেটারোস্পোরাস মানেটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ থেকে যে স্পোরগুলো তৈরি হয়, এই স্পোরগুলো একই সমান না, কেউ বড় কেউ ছোট, কেউ বড় কেউ ছোট। এবং এ কারণে যে স্পোরগুলো ছোট, মাইক্রো মানে যেহেতু ছোট, সেগুলোকে বলা হয় মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর। আর যে স্পোরগুলো বড় সেগুলোকে বলে মেগাস্পোর, বিকজ মেগা মানে বড়। তাহলে মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে এটাই, নগ্নবীজি সেকেন্ড ইয়ারে যখন উঠবো, সেকেন্ড ইয়ারে দুই ধরনের স্পোরের জিনিস পাবো। ফার্স্ট ইয়ারে সব হোমোস্পোরাস। তবে টেরিডোফাইটা হোমো হেটারো দুটাই, কিন্তু টেরিস হচ্ছে হোমো, কারণ টেরিডোফাইটার একটা উদ্ভিদ হচ্ছে টেরিস। যেহেতু টেরিডোফাইটার মধ্যে হোমো হেটারো দুটোই আছে, তাহলে কিছু উদ্ভিদ হোমো, কিছু হেটারো। এর মধ্যে টেরিসটা হচ্ছে হোমো। তোমাদের বইয়ে টেরিস নিয়ে আলোচনা করা আছে। তোমার ভিডিও কি স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, শর্ট সিলেবাস এগুলো নিয়ে আমরা কথা বলবো, সো রিল্যাক্স, এখন ক্লাসটা করো। হ্যাঁ, ওকে। এখানে কারো জানামত, এমনকি আমার জানামতও খাবে না যতক্ষণ না কোনো কিছুর ঘোষণা আসে। আর তোমাদের শর্ট সিলেবাস নিয়ে আমি পরেই কথা বলবো, কারণ তোমাদের সুযোগ আছে, তোমাদের আগে এক ব্যাচ আছে, তাদেরও শর্ট সিলেবাস আছে, তাদের 10টা অধ্যায় আছে বায়োলজিতে, তোমাদের 14টা, 4টা বেশি, টোটাল অধ্যায় 24টা। সো তাদের দেখো হয় কিনা, দেন তোমাদেরটা। সো তোমাদেরটা এত প্যারা নেওয়ার কিছু নেই। কি করবা আসছি আমি। আচ্ছা, প্রোটোনেমা, সামিয়ানা ফিরি অনেক প্রশ্ন। প্রোটোনেমা,
ও আচ্ছা, সামিয়া নাফিক আবার কেউ কেউ উত্তরও দিয়েছে, নিশাত জাহান নিশি, মারুফা আক্তার। এটুকু বুঝছো মনে হয়, তাই না? একটু কমেন্ট করছো কি, বুঝছো এটা? ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। তাহলে এবারকার প্রশ্ন হচ্ছে প্রোটোনেমা। আচ্ছা, প্রোটোনেমা জিনিসটা কি? তোমরা প্রোটোজোয়া নাম শুনেছ? মনে পড়ে প্রোটোজোয়া? সো জোয়া কথাটা আসছে জুওলজি, আছে না? জুওলজি প্রাণীবিদ্যা। তো জোয়া আসছে জুও থেকে। জুও মানে হচ্ছে প্রাণী, আর প্রোটো মানে হচ্ছে আদি। তাহলে প্রোটোজোয়া মানে হচ্ছে আদি প্রাণী। তাহলে এখানে প্রোটোনেমা, প্রোটো মানে আদি। তোমরা নেমাটোডা নাম শুনেছ, সুতাকৃমি, নেমাটোডা বা ক্রোমোনেমা। কোষ বিভাজনেও পড়েছ, লেপ্টোনেমা, জাইগোনেমা। সো নেমা মানে সুতা, আদি সুতা। তো হয় কি, এই যে আমরা ব্রায়োফাইটা পড়লাম, সো ব্রায়োফাইটার যে উদ্ভিদগুলোর তিনটা শ্রেণী আছে, একটা হেপাটিকি, একটা অ্যান্থোসেরোটি, আর একটা মাশাই বা মাশাইয়ের মধ্যে আছে মশ। তো এই যে মশ, এই মশটা স্পোর থেকে তৈরি হয়। তো কিভাবে স্পোর থেকে মশ তৈরি হয়, আজকে আমরা যখন স্পোর থেকে ফার্ন কিভাবে হয় দেখবো, তখন এমনিতেই বুঝতে পারবা। তোমাদের বইয়ে কিভাবে স্পোর থেকে মশ তৈরি হয় এটা নিয়ে আলোচনা করা নেই। আচ্ছা, তো মনে করো এটা একটা স্পোর যেটা হ্যাপ্লয়েড। এই স্পোরটা প্রথমে অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হয় মানে তো বোঝো, অঙ্কুরোদ্গম তো বোঝো। তো স্পোরটা মশ হওয়ার আগে সে সুতার মতো একটা স্ট্রাকচার তৈরি করে, এবং এই স্ট্রাকচার থেকেই পরবর্তীতে মশ হয়। এটাই হলো প্রোটোনেমা। এটাই হলো প্রোটোনেমা, মানে এটা একটা সুতার মতো স্ট্রাকচার, এবং প্রোটো মানে আদি টাইপের, কারণ এখান থেকে পরবর্তীতে মশ হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রোটোনেমা। এরপরের প্রশ্ন হচ্ছে ক্যাপসুল কলুমেলা। আচ্ছা, এগুলো আমাদের সময়কার বইয়ে ছিল। তাহলে ক্যাপসুল কলুমেলা তোমাদের কারোরই পড়ার দরকার নাই, কিন্তু আমি একটু হালকা বোঝাই তোমাদেরকে। আগের ক্লাসে বলেছিলাম যে যারা ডিপ্লয়েড তারা হলো স্পোরোফাইট, আর যারা হ্যাপ্লয়েড তারা হলো গ্যামেটোফাইট। এবং যারা গ্যামেটোফাইট, তাদের গ্যামেটোফাইটটা হচ্ছে প্রধান, আর এটা হচ্ছে গৌণ, অপ্রধান। তো মশ তো হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। তাহলে মশের প্রধান যে দেহ, মনে করো এটা হচ্ছে মশ, এটাই হচ্ছে মশের প্রধান দেহ। সেই প্রধান দেহটা হচ্ছে গ্যামেটোফাইট। সেই প্রধান দেহটা কি? গ্যামেটোফাইট। এই গ্যামেটোফাইটের উপরে একটা স্পোরোফাইট থাকে। তাহলে আমি মনে করি চিত্র, এটা হচ্ছে মশের চিত্র, এটা হচ্ছে মশের চিত্র। মশের এই অংশটা হচ্ছে প্রধান, এটাই মাটির সাথে আটকে আছে, এটাই হচ্ছে গ্যামেটোফাইট। এবং এই গ্যামেটোফাইটের উপরের একটা অংশের নাম স্পোরোফাইট, এবং এই অংশটাই হচ্ছে ক্যাপসুল। তার মানে আমি বলতে পারি যে মশের প্রধান অংশ গ্যামেটোফাইট, তাহলে মশের যে স্পোরোফাইটিক অংশ, এই স্পোরোফাইটিক অংশটাকে বলা হয় ক্যাপসুল। এখন প্রশ্ন হচ্ছে এটার নাম তো ক্যাপসুল, তাহলে এটার ফাংশন কি? এই যে একটু আগে শিখলাম মশ স্পোর থেকে তৈরি হয়, যেহেতু ক্যাপসুলটাই হচ্ছে তার স্পোরোফাইট, আর স্পোরোফাইট মানে হচ্ছে স্পোর ধারণকারী অংশ। ঠিক আছে, তার মানে এই ক্যাপসুলের মধ্যেই স্পোর তৈরি হয়। তৈরি হয়ে ক্যাপসুলের প্রাচীর ফেটে এই স্পোরগুলো বের হয়, হয়ে অঙ্কুরিত হয়ে নতুন একটা মশ তৈরি হয়। তাহলে এই হচ্ছে ক্যাপসুল। এখন এই ক্যাপসুলের একটা অংশ হচ্ছে কলুমেলা। এই ক্যাপসুলের এই বাইরের দিকের একটা অংশ হচ্ছে কলুমেলা, যেটা কি করে, যেটা এই ক্যাপসুলকে পুষ্টি দেয়।
যেটা ক্যাপসুলকে পুষ্টি দেয়। সো কলুমেলা ইজ আ পার্ট অফ ক্যাপসুল, ঠিক আছে, যেটা কি করে নিউট্রিশন দিচ্ছে, পুষ্টি দিচ্ছে কার, এই ক্যাপসুলটা। সো এই হচ্ছে দুইটা টার্ম। ক্যাপসুল হচ্ছে পুরো স্পোরোফাইট উদ্ভিদটা, আর ক্যাপসুলের অনেকগুলো অংশ আছে, এর মধ্যে একটা অংশ হচ্ছে কলুমেলা, যেটা কি করে পুষ্টি দেয়, ঠিক আছে। তবে এই দুইটা না পড়লেও চলবে, তোমাদের জানার দরকার নেই। আচ্ছা, আর্কিগোনিয়াম, অ্যান্থেরেডিয়াম, এবং আর একটা ছেলে প্রশ্ন করছে কেন আর্কিগোনিয়াম, কেন অ্যান্থেরেডিয়াম। প্রথম কথা, গনিয়া কথাটা গাইনি থেকে আসছে। আমরা জানি না যে স্ত্রী রোগ বিশেষজ্ঞকে বলা হয় গাইনাকোলজিস্ট, তাই না, গাইনির ডাক্তার। সো গাইনি মানে হচ্ছে স্ত্রী। আর ব্রায়োফাইটা এরা যেহেতু একটু আদি টাইপ, কারণ এদের চেয়ে উন্নত কি নগ্নবীজে আবৃতবীজী, যাদের পুষ্প হয়, সপুষ্পক যারা, তো এরা যেহেতু একটু আদি টাইপ, আর কি কথাটার অর্থ হচ্ছে আদি, তাই গাইনি থেকে গনিয়াম, অর্থাৎ গনিয়ামটা স্ত্রী জননাঙ্গ, কিন্তু এটা একটু আদি টাইপ দেখে একে বলা হয় আর্কিগোনিয়াম। আর অ্যান্থেরিডিয়াম কথাটা আসে অ্যান্থার থেকে। তোমাদের কাছেই প্রশ্ন হয়ে রইল অ্যান্থার জিনিসটা কি, তোমরা একটু কমেন্ট করে জানাও, কারণ পুং জননাঙ্গের একটা অংশের নাম হচ্ছে অ্যান্থার। তো সেই অ্যান্থার থেকে আসছে অ্যান্থেরিডিয়াম, ঠিক আছে। সো মনে রাখতে হবে এই দুইটা, যে ব্রায়োফাইটার টেরিডোফাইটার বেলায় পুরুষটার নাম এইটা, স্ত্রী জননাঙ্গের নাম এইটা। এটা নগ্নবীজের বেলায় ভিন্ন, আবৃত বীজের বেলায় ভিন্ন, এক এক জনের বেলায় এক এক রকম আছে। ওকে, সামিয়া নাফির প্রশ্ন মনে হয় শেষ। দেখি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। অনেক প্রশ্ন। তবে তাহসিন ফাতেমার প্রশ্ন হয়ে গেছে সামিয়া নাফির প্রশ্নের ওখানে। নিশাত তাসনিম নসিন বলেছে, এর প্রশ্ন হয়ে গেছে। অভিজিৎ সাহা বলেছে ব্রায়োফাইটের উন্নত বৈশিষ্ট্যগুলো একবার বললে ভালো হয়। এই যে কলুমেলা থাকে, স্পোরোফাইট থাকে, এগুলো উন্নত বৈশিষ্ট্য, তারপরে আমরা আলোচনা করব, ঠিক আছে। অনিন্দিতা বলেছে বন্ধাকোষ আবরণ, এটা তো বললাম। তারপরে প্রশ্ন, ব্রায়োফাইটের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে কেন, চলাচলের জন্য। আর এরা যেহেতু উন্নত, একটু কম চললেও হয়, পানির কাছাকাছি থাকে, যদিও স্থলজ, পানির কাছাকাছি থাকে, তাই অল্প জায়গা যেতে হয়, তাই 2টা ফ্লাজেলা। টেডিসের বেলায় দেখবো ওর শুক্রাণুতে বহু ফ্লাজেলা। ক্যাপসুল কলুমেলা হয়েছে। মধ্যশিরাকে কেন ডরসাল ফাড়ো বলে? আচ্ছা, ফাড়ো মানে হচ্ছে ভাঁজ। যেমন আমার এই আঙ্গুলের এইটা হচ্ছে ফাড়ো, এটা হচ্ছে ফাড়ো, এটা হচ্ছে ফাড়ো। তো দেখো, যেহেতু রিকশিয়ার 2টা পিঠ, 2টা পৃষ্ঠ মানে 2টা তল, এর মধ্যে একটা মাটির সাথে লাগানো আর একটা উপরে, তাহলে আমার হাতের মতোই চিন্তা করো, এটা হচ্ছে আমার হাতের পৃষ্ঠীয় দিক, আর এটা হচ্ছে ধরো সামনের দিক। রিকশিয়ার এরকম 2টা দিক, একটা মাটির সাথে থাকে আর একটা উপরে থাকে। তো যেটা উপরে থাকে এটাকে পিঠ বলা হয়, পিঠ মানে পেছনের দিক বলা হয়, পৃষ্ঠীয় দিক বলা হয়, ঠিক আছে। যেমন আমি যদি এখন এভাবে শুই, তাহলে এই আমার বুকের দিকটা বিছানার সাথে থাকবে বা মেঝের সাথে, আর এটা কি আমার পিঠ, তো ওই মধ্যশিরাটা পিঠে থাকে। সো ডরসাল মানে হচ্ছে পৃষ্ঠীয়, ডরসাল মানে হচ্ছে পৃষ্ঠীয়, আর ফাড়ো মানে ওই শিরাটা এরকম ফাড়োর মতো, ফাড়ো মানে ওখানে একটা খাদ থাকে, খাদটাকে অ্যাকচুয়ালি শিরা বলে, সেই কারণে এটার নাম হয়েছে ডরসাল ফাড়ো। ডরসাল মানে পেছনের দিকে থাকে, তাই। আর্কিগোনিয়াম, অমিত কুমার বলেছে আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম হয়ে গেছে। উম্মে রুমান হয়ে গেছে ওর। নীলা আক্তার যা বলেছে সেগুলো হয়েছে। নীলা আক্তার মনে হয় কপি করেছে অনিন্দিতার। এমডি শাকিল হাসান বলেছে অ্যান্থোরেডিয়াম, অ্যান্থেরেডিয়াম হয়েছে। ইমাম মেহেদি বলেছে ফ্যানারোগ্যামাস, এটা তো আগের ক্লাসেই পড়াইছি ভাইয়া, ক্রিপ্টোগ্যামাস, ফ্যানারোগ্যামাস। ওই গ্যামিয়া গ্যামাস এটা শুধু ধরো শেষের যে সাফিক্স সপুষ্পক, ওকে। শুভ বলেছে অ্যান্থোসেরোটির বৈশিষ্ট্য পড়তে হবে, একদমই দরকার নাই, জিন্দেগি তো আসবে না, তবে জানা থাকলে ভালো। উম্মে সাবিয়া বলেছে গিমা এবং টিউবার কি, এগুলো দিয়ে অঙ্গজ জনন হয়। টিউবার যেমন সোলানাম টিউবারোসাম, পড়ছো না, আলুর বৈজ্ঞানিক নাম। সেই টিউবার একটা অংশ, অর্বুদ, যেখান থেকে আবার নতুন একটা উদ্ভিদ হয়। নিশাত তাসনিম বলেছে এক্সোস্কোপিক কি, এক্সো মানে বাইরে, এই জিনিসটা কি পুরোটা এক্সোস্কোপিক কিনা, তুমি পুরো লাইনটা, নিশাত তোমাকে বলে দিচ্ছি, পুরো লাইনটা লিখে দাও, ওই লাইনটা এক্সোস্কোপিক যে লাইনে ছিল। কানিস ফাতিমা বলেছে শর্ট সিলেবাসে তো এই চ্যাপ্টার নাই, তো কি হয়েছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব।
আচ্ছা, ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্যগুলো আমি আজকে বলবো। এপিডার্মিস মানে বহিত্বক, স্টোমাটা মানে পত্ররন্ধ্র। ভাই আপনি কোথায়? এই তো আমি এখানে। ব্রায়োফাইটা কি শুধু স্থলজে জন্মায়? একটা ব্রায়োফাইটা আছে, বিশেষ করে একটা রিক্সিয়া আছে যেটা জলজ, একে বলে রিক্সিয়া ফ্লুইট্যান্স। এটা এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে, নামের মধ্যে ফ্লুইট্যান্স আছে, ফ্লুইড, তরল, তরলে জন্মায়, ঠিক আছে। বাট অধিকাংশ ক্ষেত্রে ব্রায়োফাইটারা স্থলজ। তো এই হচ্ছে মনে হয় তোমাদের প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। আমরা আজকের পড়ায় যাই। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। এক্সোস্কোপিক যে মেয়েটা লিখেছো তো সে পুরো লাইনটা লেখো, আমি আজকের পড়ায় যাই। আচ্ছা, তোমাদের কোনো কমেন্ট আছে কিনা? বৃষ্টি শুরু হলো, কারেন্টও চলে গেল, এমবিও শেষ, ক্লাস করব কিভাবে? হায় হায়, কিচ্ছু করার নেই, পরে করে নিও, সমস্যা নেই, থাকবে ক্লাস। এই 2টা ক্লাস থাকবে বলতে আর 2-1 দিন থাকবে, যখন অন্য স্টুডেন্টরা এখানে ঢোকা শেষ হবে তারপর বন্ধ হবে। ঠিক আছে, কোথায় আমরা কি পড়বো তাহলে দেখো। আজকে আধা ঘন্টা কিন্তু সলিউশন করতে গেল, আমরা কিন্তু আরো 1 ঘন্টা পড়বো, ঠিক আছে? কারণ ক্লাস তো 1 ঘন্টা নিতে হবে, এতক্ষণ তো প্রবলেম বললাম। কোথায় কি পড়াচ্ছি মানে আরো 1 ঘন্টা লাগবে কেন? কারণ একটু শর্ট সিলেবাস নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, খুব মনোযোগ। তোমাদের বইয়ে ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য আছে আর উন্নত বৈশিষ্ট্য আছে। এর মধ্যে উন্নত বৈশিষ্ট্যেই দেখো লেখা আছে অ্যান্থোসেরোস উদ্ভিদের। তাহলে যে প্রশ্ন করেছ অ্যান্থোসেরোটি উদ্ভিদের বৈশিষ্ট্য পড়তে হবে কিনা, তাহলে লক্ষ্য করো সেই উদ্ভিদেই কিন্তু ক্যাপসুল আছে এবং এটা কিন্তু মাশাই শ্রেণীতেও আছে। তো আমরা সবাই জানি হেপাটিকি যেটা, সেটা হচ্ছে সবচেয়ে অনুন্নত, আর অ্যান্থোসেরোটি হচ্ছে হেপাটিকির চেয়ে উন্নত, মাশাই হচ্ছে আরো উন্নত, ঠিক আছে? তো হেপাটিকি যেহেতু অনুন্নত, তাই তার বৈশিষ্ট্যগুলো আসলে আদি বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য মানে কি? খুব সিম্পল বিষয়। অধ্যায় যেহেতু 5, 6, 7, বারবার একই কথা আসছে, শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবেজি, আবৃতবেজি। ব্রায়োফাইটার চেয়ে উন্নত হচ্ছে টেরিডোফাইটা, ব্রায়োফাইটার চেয়ে অনুন্নত হচ্ছে শৈবাল ছত্রাক। তাহলে ব্রায়োফাইটার যে বৈশিষ্ট্যগুলো শৈবাল ছত্রাকের মতো, সেগুলোই হচ্ছে ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য, অর্থাৎ তার চেয়ে অনুন্নত উদ্ভিদের মতো তার যে ক্যারেক্টার। আর টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে ব্রায়োফাইটার চেয়ে উন্নত বৈশিষ্ট্য, অর্থাৎ ব্রায়োফাইটার যে বৈশিষ্ট্য টেরিডোফাইটার মতো, কারণ টেরিডোফাইটা ব্রায়োফাইটার চেয়ে উন্নত, তাহলে ব্রায়োফাইটার যে বৈশিষ্ট্য হচ্ছে টেরিডোফাইটার মতো, সেগুলোই হচ্ছে ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য। ব্যাপারটাকে যদি আমি একটু মজার ছলে বলি, তাহলে কিছু পোলাপাইন আছে হয়তোবা আর্থিকভাবে খুব একটা তারা সচ্ছল না, কিন্তু ভাবসাব দেখে মনে হয় কোটিপতির ছেলে, বিশাল ভাবসাব নিয়ে থাকে, তার মানে ওটাকে আমরা বলতে পারি ওই ছেলেটার উন্নত বৈশিষ্ট্য। অর্থাৎ সে আর্থিক দিক দিয়ে অতটা উন্নত না, কিন্তু তার চালচলনে মনে হয় সে বিশাল কিছু। আবার এমন কেউ আছে, ধরো অনেক টাকা পয়সার মালিক, কিন্তু এখনো লুঙ্গি পরে বের হচ্ছে, তাহলে নর্মালি দেখা গেল লুঙ্গি পরে বাজারজাত অফিস কোথাও তো যায় না, যাদের একটু বেশি বা আর্থিক দিক দিয়ে যারা ভালো থাকে, তো কিন্তু আগের চালচলনই ওর আছে। বা মাঝে মধ্যে আমরা বলি তুই এত বড় লোক হয়েছিস এখনো ফকিন্নি রয়ে গেছিস, তাই না? এরকম টাইপের কিছু, যে টাকা পয়সা অনেক হয়েছে কিন্তু চালচলন হচ্ছে হয়তো বা আগে যেমনটা ছিল সেরকম, সেটাই হচ্ছে তার আদি বৈশিষ্ট্য। যাই হোক, এটা অন্যভাবে নিও না, বোঝানোর জন্য। তো এই তো উন্নত বৈশিষ্ট্যে এটাই বলা আছে যে ক্যাপসিউলে কলুমেলা থাকে, এছাড়া স্টোমাটা যুক্ত এপিডার্মিস, পত্ররন্ধ্র যুক্ত একটা বহিত্বক থাকে, আবরণ থাকে। ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান, অর্থাৎ যে ক্যাপসুলটা আছে এই ক্যাপসুলের গোড়ার দিকটাতে ভাজক টিস্যু থাকে, অর্থাৎ এই টিস্যুগুলো বিভাজিত হয়ে হয়ে বৃদ্ধি পায়, ক্যাপসুলটা বড় হয়। সেই 3টা টার্ম মনে রাখো, আর তো আলাদা কিছু নাই। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন? এটা তো অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পড়ে ফেলবা। আর দেখো রিক্সিয়ার বাংলাদেশ থেকে 45টা প্রজাতি শনাক্ত করা হয়েছে, এটা এমসিকিউতে আসে।
এর মধ্যে নতুন প্রজাতি তিনটা, একটা আমাদের দেশের নাম, একটা রাজধানীর নাম, একটা দ্বিতীয় রাজধানীর নাম, একটা বাঙ্গালেন্সিস, ঢাকেনসিস, চিটাগাংয়েন্সিস। খুব সহজ। আচ্ছা, পরের পৃষ্ঠায় এই ছবিটার দিকে যদি আমরা তাকাই, এটা হচ্ছে, তোমাদেরকে আমি দেখাই নেই, এই যে দেখো, এটা হচ্ছে রিকশিয়ার অন্তর্গঠন। সো অন্তর্গঠনে রিকশিয়ার তিনটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এই অঞ্চলটা উপরে, এবং এই কোষগুলো সবুজ, একদম উপরের যে কোষটা সাদা দেখছো এটা বর্ণহীন, এবং এই দুই কোষের সারির যে আছে, সারির মাঝে মাঝে দেখো ফাঁকা আছে, এই ফাঁকাগুলোতে বাতাস থাকবে এবং সূর্যের আলো এসে এখানেই পড়বে, তাই এখানেই সালোক সংশ্লেষণ হবে, তাই এটাই ফটোসিনথেটিক অঞ্চল। তাহলে ফটোসিনথেটিক অঞ্চলে ক্লোরোপ্লাস্টযুক্ত কোষ থাকে, বাট সবার উপরের কোষগুলো বর্ণহীন, এরা ঊর্ধ্বত্বক তৈরি করে, কিন্তু যেহেতু মাঝখানে ফাঁকা তাই ঊর্ধ্বত্বকটা হচ্ছে বিচ্ছিন্ন। দ্যাটস অল। এবং এই যে ফটোসিনথেসিস করে যে শর্করা তৈরি হলো, সেই শর্করা এই নিচে সঞ্চয় থাকে, যেহেতু সঞ্চয় থাকবে তাই এদের মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই, সো এটা হচ্ছে সঞ্চয়ী অঞ্চল যেখানে শ্বেতসার জমা থাকে, ঠিক আছে। আর নিচের অঞ্চলটা হচ্ছে নিম্নত্বক, এই যে লাস্টের কোষটা হচ্ছে নিম্নত্বক, যেটা নিরবিচ্ছিন্ন, এবং সেখান থেকে স্কেল রাইজয়েড তৈরি হয়। রাইজয়েড আবার মসৃণ অমসৃণ আছে, দেখেই বুঝবা, আর স্কেল বহুকোষী, যার বাংলা হচ্ছে শল্ক। এই এতটুকু জিনিস, আর কিচ্ছু পড়ার দরকার নাই, এবং এগুলো অলরেডি দেখলেই কিন্তু মনে থাকবে কোনটা কি। ঠিক আছে, এই হচ্ছে রিকশিয়া, এই হচ্ছে রিকশিয়া। আমরা আমাদের আজকের যে টপিক সেটা পড়ব টেরিস। টেরিস। আচ্ছা, এখন রিকশিয়ার শ্রেণী যদি কেউ পড়তে চাও, শ্রেণী বিন্যাস খুব সহজ, 201 পৃষ্ঠা দেখো, এর মধ্যে আমরা সবই জানি। রিকশিয়া একটা উদ্ভিদ, প্লান্টি, এবং ব্রায়োফাইটা গ্রেডের এটা। এখন একটা জিনিস লক্ষ্য করো, ডিভিশনও হচ্ছে ব্রায়োফাইটা। সো অ্যাকচুয়ালি গ্রেডটাকে কিন্তু আমরা ওই যে কেপি কফ জিএস, মনে করে দেখো, কেপি কফ জিএস আমরা পড়েছিলাম প্রথম অধ্যায় প্রাণীবিজ্ঞানে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এই ফাইলামটাকেই ডিভিশন বলে উদ্ভিদের বেলায়। এর উপরে আবার কারো কারো গ্রেড থাকে, তো ব্রায়োফাইটার বেলায় ডিভিশনও যায়, গ্রেডও তা, তাই আমরা গ্রেড যদি নাও পড়ি চলবে, সমস্যা নেই। আচ্ছা, যেটা আমি বলছিলাম, ক্লাস তো হেপাটিকই জানি, রিকশিয়া জেনাস, আর ফ্যামিলি হচ্ছে রিকশিয়া থেকে রিকশিয়া, তারপর সি। শুধুমাত্র তোমাকে অর্ডারটা পড়তে হবে, এই অর্ডারে স্টার চিহ্ন দাও, মার্কেনশিয়ালস, 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 ঠিক আছে, জাস্ট এটা স্টার চিহ্ন দাও, বাকি কিন্তু সবগুলোই সহজ এবং ইজি। তো চলে আসবো আমরা টেরিডোফাইটায়। ওকে, এবং আমি মনে হয় গতদিন প্রশ্ন লেখা দিছিলাম একটা, যে টেরিডোফাইটা থেকে যে প্রশ্নটা পরীক্ষা আসে আমি সেটার ছবিটা দেখাই, 2টা প্রশ্ন লিখে দিছিলাম, তাহলেই বুঝবা। এই যে এই সেই ছবি, এইটাই শিখতে হবে। এবং আমরা যদি এই ছবিটা শিখি, এবং আমি বলছিলাম যে আলাদা করে প্রোথ্যালাস পরীক্ষায় আসে, লক্ষ্য করো, এটা হচ্ছে টেরিসের যৌনুক্রম। হোয়াট ইজ যৌনুক্রম সেটা আমরা বলবো, শেখাবো আজকে। এটা হচ্ছে টেরিসের যৌনুক্রম ভাইয়া, এটা আঁকতে হবে, এবং আমরা ইনশাল্লাহ আজকে এটা আয়ত্ত করে নিব। এবং এই যৌনুক্রমের মধ্যে দেখো যে লাভ শেপ, ভালোবাসার একটা ঘর আছে যার নাম প্রোথ্যালাস। কেন প্রোথ্যালাস সব শিখবো, এবং এই প্রোথ্যালাস সম্পর্কে আলাদা করে কিন্তু এই যে পড়া আছে এই পেজে। সহজ কথা, এই পুরো চিত্রটা যদি আমরা জানি, আগের সকল পৃষ্ঠা পড়া হয়ে যাবে, এবং আমি তোমাদেরকে এখন সাজিয়ে গুছিয়ে সেই জিনিসগুলোই পড়াবো। সমস্যা নেই। আচ্ছা, তোমরা চলে যাও আমার বইয়ে 202 পৃষ্ঠা, অর্থাৎ যেখানে টেরিস লেখা আছে, তোমরা ঠিক সেখানে চলে যাও। এই যে এটাই হচ্ছে একটা টেরিস, যেটাকে আমরা ঢেকি শাক বলি, এবং এমসিকিউ এর জন্য কিছু টার্ম আছে যেগুলো আমি আগের ক্লাসে লেখায় দিছিলাম, সেই জিনিসগুলো এখন আমি তোমাদেরকে আগে বোঝাই, তারপর আমরা রিটেনের পড়ায় চলে যাই, ঠিক আছে।
প্রথম কথা হচ্ছে আচ্ছা, লক্ষ্য করো, একটু এলেবেল না করে দিয়ে পাশাপাশি দিলেও পারতাম, পাশাপাশি দিই। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যেটা একটা টেরিস উদ্ভিদ, এই টেরিস উদ্ভিদে কয়টা পাতা আছে? অনেক স্টুডেন্ট কিন্তু না বুঝে উত্তর করবা এই উদ্ভিদে 5টা পাতা আছে, 1 2 3 4 5। উত্তর ভুল। এই উদ্ভিদে একটাই পাতা আছে, সেটা হচ্ছে এই পুরোটাই, সেটা হচ্ছে এই পুরোটাই। এবং এই পুরো পাতাটার নাম হচ্ছে ফ্রন্ট। তাহলে ফার্নের পাতাকে বলে ফ্রন্ট, এবং এই পুরোটাই হচ্ছে একটা পাতা। এখন এই পাতাটাকে আমরা সরল পাতা বলবো না যৌগিক পাতা বলবো? আমরা যদি আম কাঁঠাল পাতা দেখি, এটাই হচ্ছে একটা আম পাতা, সরি এটা কাঁঠাল পাতা, এটা হচ্ছে একটাই, এটা হচ্ছে সরল পাতা। কিন্তু যে পাতা এরকম অনেকগুলো খণ্ড 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 আছে সেগুলোকে আমরা বলি যৌগিক পাতা, যেমন নিম পাতা, সজিনা যা বলো তোমরা। তাহলে ফার্নের এই পুরোটাই হচ্ছে একটা পাতা এবং এটা হচ্ছে যৌগিক পাতা। তাহলে পাতাটার বৈশিষ্ট্য কেমন? পাতাটা হচ্ছে যৌগিক এবং দেখতে পাখনার মতো, মানে এই পাতাটা দিয়ে পাখা করা যাবে, পাখা করা যাবে। তাই এটাকে বলা হয় পক্ষল যৌগিক, এটাকে বলা হয় পক্ষল যৌগিক। ঠিক আছে, পক্ষল যৌগিক পাতা। ওকে। এবং টেরিডোফাইটার নাম হচ্ছে টেরিডোফাইটা বিকজ টেরিস মানে কিন্তু আবার পাখনা। যেমন তোমরা রুই মাছে শিখেছ অ্যাক্টিন অফ টেরিজি, অর্থাৎ পাখনায় রশ্মি আছে। অ্যাক্টিন মানে রশ্মি, টেরি মানে পাখনা। তো যেহেতু এর পাতাগুলো বা পুরো গাছটাই অ্যাকচুয়ালি পক্ষল, এ কারণেই নাম কিন্তু টেরিডোফাইটা। তো যাই হোক, পুরোটা যদি পাতা হয়, এই পাতার এই প্রত্যেকটা খণ্ডকে বলা হয় পিনা। তাহলে নেক্সট যেটা ইম্পর্টেন্ট কথা, পত্রখণ্ড হচ্ছে পিনা। সো মানুষের কানের এই অংশটার নাম হচ্ছে পিনা, মানুষের কানের এই অংশটার নাম হচ্ছে পিনা। তাহলে এই পত্রখণ্ডকে পিনা বলার কারণ হচ্ছে এই পত্রখণ্ডগুলো দেখতে পিনার মতো। কেন? মানুষের কানের দেখো এই যে এই অংশে ভেতরের দিকে একটু ভাঁজ হয়ে গেছে। সো ফার্নের পত্রখণ্ডকে এই কিনারার অংশগুলো একটু ভেতরের দিকে ভাঁজ হওয়া, ভেতরের দিকে একটু এরকম করে ভাঁজ হওয়া, জাস্ট এই পিনার মতো, তাই এটাকে বলা হয় পিনা। এবং এই ভাঁজ হওয়া অংশে স্পোর তৈরি হয়। কি তৈরি হয়? স্পোর, যেটা দিয়ে এদের জনন হয়। এই ভাঁজ হওয়া অংশেই স্পোর তৈরি হয়, স্পোর থাকে। কিভাবে থাকে সেটা আমরা পরে বলছি। তাহলে এখন আমরা ফ্রন্ট আর পিনা শিখলাম। এবং খেয়াল করো, এদের পত্রখণ্ডক যেগুলো, তাদের কিন্তু কোনো বোটা নাই, বৃন্ত নাই, সরাসরি এই যার সাথে যুক্ত তাকে বলে র্যাকিস। এই অংশটার নাম হচ্ছে র্যাকিস। র্যাকিস খুব ইম্পর্টেন্ট না, জাস্ট বলে দিলাম, র্যাকিস। এবং এই র্যাকিসটা একটা পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে বলে র্যামেন্টাম। অর্থাৎ র্যাকিসকে মোড়ায়, ধরো তুমি যদি ভুট্টা উদ্ভিদের কথা চিন্তা করো, ভুট্টার এই কাণ্ডটার চারদিকে যেমন মোড়ানো থাকে, সেরকম এদের পাতা, এই খণ্ডগুলো যার সাথে যুক্ত তার নাম র্যাকিস। আর র্যাকিসের চারদিকের যে পর্দা তার নাম হচ্ছে র্যামেন্টাম। ঠিক আছে, ওকে। তাহলে এই পুরোটাই হচ্ছে ভাইয়া পাতা, এই পুরোটাই হচ্ছে পাতা। তাহলে এমন না যে এটা কাণ্ড এটা পাতা, না, কিন্তু এই পুরোটাই পাতা। তাহলে র্যাকিস, র্যামেন্টাম এগুলো পাতার অংশ। এখন এদের কাণ্ড কই থাকে? এটা যদি মাটির লেভেল হয়, মাটির লেভেল হয়, এদের কাণ্ড এই মাটির নিচে থাকে, মাটির নিচে থাকে। সো রাইজ মানে হচ্ছে মূল। তাহলে যে কাণ্ড মাটির নিচে থাকে, মূলের মতো কাজ করে, তাকে বলে রাইজোম। তাহলে হোয়াট ইজ রাইজোম? রাইজোম হচ্ছে ভূ নিম্নস্থ কাণ্ড, ভূ নিম্নস্থ কাণ্ড। তাহলে হোয়াট ইজ রাইজোম? রাইজোম হচ্ছে, কলম নিয়ে আসতে হবে, ভূ নিম্নস্থ কাণ্ড। তাহলে রাইজোম কি? লেখো, ভূ
নিম্নস্থ কাণ্ড। ঠিক আছে, এবং জেনে রাখা ভালো এই রাইজোম দিয়ে তাদের অঙ্গজ জনন হয়, অর্থাৎ এই রাইজোম থেকে নতুন একটা টেরিস উদ্ভিদ হয়। আর এই রাইজোমের নিচে থাকে মূল, রাইজোমের নিচে থাকে মূল, কারণ টেরিডোফাইটার মূল, কাণ্ড, পাতা তিনটাই আছে। তাহলে এদের কাণ্ডটা হচ্ছে ভূনিম্নস্থ, এটাকে বলে রাইজোম, এদের মূল আছে, আর এদের এটা হচ্ছে পাতা, বাইরে থেকে যা দেখি এটা হচ্ছে পাতা। ঠিক আছে, তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কচি অবস্থায় এদের পাতাটা এরকম কুণ্ডলিত থাকে। তাহলে এটা হচ্ছে কিন্তু টেরিসের পাতা, কিন্তু যখন সেটা কচি অবস্থায় থাকে, তাহলে যখন এটা কুণ্ডলিত থাকে, সেই কুণ্ডলিত থাকা এটা তো একটা অবস্থা। তাহলে যে কোনো অবস্থা বা প্রক্রিয়ার শেষে বসে শন। তো আমরা জানি ভার্নেশন মানে এদের বিন্যাসটা কেমন। ঠিক আছে, পাতার বিন্যাসটা কেমন। তো কচি অবস্থায় যেহেতু এরকম কুণ্ডলিত থাকে, সার্সিনেট মানেই হচ্ছে কুণ্ডলিত, তাই কচি অবস্থায় এদের পাতাটাকে বলে, মানে পাতাটার বিন্যাসটাকে বলে সার্সিনেট ভার্নেশন, মাইন্ড ইট। কিন্তু পাতাটার নাম হচ্ছে ক্রোজিয়ার। আমি এই দুইটা জিনিস আবারও রিপিট করি, ক্রোজিয়ার আর সার্সিনেট ভার্নেশনে তোমরা অনেক প্রবলেম ফেস করো বা ভুল করো। ক্রোজিয়ার হচ্ছে কুণ্ডলিত কচি পাতা, পাতাটার নাম ক্রোজিয়ার, কিন্তু পাতাটা যে কুণ্ডলিত আছে, এই কুণ্ডলিত থাকা এই বিষয়টার নামই হচ্ছে সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, অর্থাৎ সার্সিনেট ভার্নেশন নামের শেষে শন, এটা একটা প্রক্রিয়া, অবস্থা, যে কুণ্ডলিত থাকছে এই ব্যাপারটা, কিন্তু পাতাটার নাম ক্রোজিয়ার। আশা করি বুঝতে পারছি, এবং এইগুলোই হচ্ছে শুরুর দিকের কিছু এমসিকিউ। এখন আমরা যৌনক্রম পড়বো। হোয়াট ইজ যৌনক্রম সেটা আমি সবার শেষেই বলবো, তার আগে পড়াশোনা করব। সো এই যে এদের পাতাটা কিনারাটা কি থাকে, পিনার নেয়, তাই না? কিনারাটা এরকম করে একটু হালকা ভাঁজ থাকে। সো এই ভাঁজের ভিতর থাকে স্পোর। তো লক্ষ্য করো, তার মানে এই বাঁকা হয়ে এই জিনিসটা কি করছে, স্পোরকে ঢেকে রাখছে, কিন্তু এটা তো আর পুরোপুরি ঢেকে রাখছে না, এত ফাঁকা আছে, তাই এটাকে বলা হয় ভুয়া ঢাকনা। এটাকে কি বলা হয়? ভুয়া ঢাকনা। সো তোমরা এবার যে কাজটা করো, আমি একটা ফ্লো চার্ট করে দিই, তোমরা আগে সেই ফ্লো চার্টটা লেখো। সবার শুরুতে লেখো ফলস মানে কি, এতদূর মনে হয় দেখতে পাবো না, এখানে লিখি। সবার শুরুতে লেখো ফলস ইন্ডুসিয়াম। ফলস ইন্ডুসিয়াম মানে হচ্ছে ওই মিথ্যা ঢাকনা, এই যে আংশিক ঢেকে রাখছে সেটা। তো মনে করো এটাই হচ্ছে সেই ফলস ইন্ডুসিয়াম, এই যে হালকা একটু ঢেকে রাখছে, হালকা একটু, এটা কিনারাটা হালকা একটু ভাঁজ হয়ে গেছে, এটা হচ্ছে ফলস ইন্ডুসিয়াম। আচ্ছা, এই ফলস ইন্ডুসিয়ামের মধ্যে কি আছে জানো? লক্ষ্য করো, এই যে আমি একটা অংশ আঁকলাম, এই অংশটার নাম স্পোরাঞ্জিয়াম। তো আমরা জানি এই ভুয়া ঢাকনার মধ্যে স্পোর থাকে, ভালো কথা। স্পোর হচ্ছে রেণু, যেটা দিয়ে অযৌন জনন হয়। এখন স্পোরটাকে ধারণ করে যে, তার নাম স্পোরাঞ্জিয়াম। আঞ্জিয়াম মানে হচ্ছে ধারণ করা, তাহলে এটা হচ্ছে একটা স্পোরাঞ্জিয়াম। তবে এই স্পোরাঞ্জিয়ামগুলো একা থাকে না, এই স্পোরাঞ্জিয়ামগুলো এরকম গুচ্ছাকারে থাকে, গুচ্ছাকারে থাকে। তো স্পোরাঞ্জিয়ামের এই গুচ্ছ, এই একটা গুচ্ছকে বলে সোরাস, বহু বচনে হচ্ছে সোরাই। আস হচ্ছে সিঙ্গুলার, আই হচ্ছে প্লুরাল। তাহলে স্পোরাঞ্জিয়ামের এই গুচ্ছকে বলে সোরাস। তাহলে এই তিনটা মিলে হচ্ছে একটা সোরাস। তাহলে সোরাসকে ভাঙলে আমরা কি পাবো? স্পোরাঞ্জিয়াম, ঠিক কিনা ভাইয়া? সোরাসকে ভাঙলে আমরা পাবো স্পোরাঞ্জিয়াম। এবং স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোরাঞ্জিয়াম এরকম, তাই না? এটা আর এটা। তাহলে স্পোরাঞ্জিয়ামের দুইটা অংশ, এই অংশটাকে আমরা বলি বৃন্ত, আর এই অংশটাকে আমরা বলি ক্যাপসিউল। ক্যাপসিউল, ঠিক আছে? তাহলে আবার যদি বলি, এটা ফলস ইন্ডুসিয়াম। ফলস ইন্ডুসিয়ামের মধ্যে সোরাস আছে,
সোরাস হচ্ছে অনেকগুলো স্পোরাঞ্জিয়াম নিয়ে তৈরি, তাহলে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলে সোরাস। এখন এই স্পোরাঞ্জিয়ামটা এই যে টিস্যু থেকে তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে অমোরা বা প্লাসেন্টা। আমি আবারও বলি, স্পোরাঞ্জিয়াম যেখান থেকে তৈরি হয়েছে এই যে এই জায়গাটা, এটার নাম হচ্ছে অমোরা বা প্লাসেন্টা। ঠিক আছে, অমোরা বা প্লাসেন্টা। ওকে, এখন যদি আমরা ক্যাপসুলের দিকে যাই, ক্যাপসুলের এটা হচ্ছে প্রাচীর, ক্যাপসুলের এটা হচ্ছে প্রাচীর। আর ক্যাপসুলের ভেতরে কিছু টিস্যু থাকে, এই টিস্যুগুলো থেকে স্পোর জেনারেট করে, স্পোর তৈরি হয়। তাই ওই টিস্যুগুলোকে বলা হয় স্পোরোজেনাস টিস্যু, অর্থাৎ যে টিস্যু থেকে স্পোর জেনারেট করে তার নাম স্পোরোজেনাস টিস্যু। ঠিক আছে, এখন এই যে স্পোরোজেনাস টিস্যুটা আছে, সেই স্পোরোজেনাস টিস্যু থেকে তৈরি হয় স্পোর মাতৃকোষ, আর আমরা জানি মাতৃকোষ থেকে তৈরি হবে স্পোর। এবং যেহেতু টেরিস হচ্ছে ডিপ্লয়েড উদ্ভিদ, তাই এগুলো সবই হচ্ছে ডিপ্লয়েড, এগুলো সবই হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু আমরা জানি স্পোর অলওয়েজ হ্যাপ্লয়েড। তাই এই জায়গায় হবে মিওসিস বিভাজন, এই জায়গায় হবে মিওসিস বিভাজন। এবং মনে রাখবা, স্পোরোজেনাস টিস্যু থেকে 16টি স্পোর মাতৃকোষ তৈরি হয়, আর একটা স্পোর মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় 4টা স্পোর তৈরি করে, সেই হিসেবে 4, 16, 64টি স্পোর তৈরি হয়। তাহলে লক্ষ্য করো, এতক্ষণ এগুলো সবই ছিল ডিপ্লয়েড, অর্থাৎ স্পোরোফাইটিক, কারণ আমরা জানি যে ডিপ্লয়েড কথাটার অর্থ হলো স্পোরোফাইট, ডিপ্লয়েড কথাটার অর্থ হলো স্পোরোফাইট। এখন হয়ে গেল হ্যাপ্লয়েড, এখন হয়ে গেল হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড অর্থ হচ্ছে গ্যামেটোফাইট, তার মানে স্পোরোফাইট থেকে টেরিস উদ্ভিদে একটা গ্যামেটোফাইট অংশ তৈরি হলো। কি অংশ তৈরি হলো? গ্যামেটোফাইট অংশ। এবার এই গ্যামেটোফাইট অংশ ধীরে 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 কিছু একটা ঘটায় আবার ডিপ্লয়েড কিছু তৈরি করবে। তার মানে এই গ্যামেটোফাইট অংশটা কিছু স্টেজ পার করে আবার স্পোরোফাইট হবে, দেন সেই স্পোরোফাইট থেকে আবার গ্যামেটোফাইট হবে, সেই গ্যামেটোফাইট আবার কিছু স্টেজ পার করে স্পোরোফাইট হবে। এভাবে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইটের যে পর্যায়ক্রম, এটাই হলো জনুক্রম, এটাই হলো জনুক্রম। তাহলে জনুক্রম হচ্ছে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট দশার পর্যায়ক্রম। ঠিক আছে, তাহলে জনুক্রম কি? জনুক্রম কি? জনুক্রম হচ্ছে গ্যামেটোফাইট ও স্পোরোফাইট দশার পর্যায়ক্রম, স্পোরোফাইট দশার পর্যায়ক্রম। এবং এই জনুক্রমে যদি গ্যামেটোফাইট আর স্পোরোফাইট কোনো দশা বড় কোনো দশা ছোট থাকে, তাহলে এদেরকে বলা হয় বিষম আকৃতির জনুক্রম। অর্থাৎ জনুক্রমের মধ্যে দুটাই সমান আকৃতির না, একটার দশা অনেক বেশি একটার দশা অনেক কম, তাহলে এটাকে বলে বিষম আকৃতির জনুক্রম। এবং আমরা টেরিসের বেলায় এই বিষম আকৃতির জনুক্রমই পাবো, কারণ এখানে ডিপ্লয়েড দশাটা অনেক বড়, হ্যাপ্লয়েড দশাটা অনেক ছোট। তাহলে এই যে ডিপ্লয়েড দশা তোমরা দেখছো, এই দশাটা অনেক দীর্ঘ, তাই টেরিসের জনুক্রমকে বলা হয় হেটারো। হেটারো মানে কি? ভিন্ন, ভিন্ন মানে একটা বড় একটা ছোট। মরফিক, মরফোলজি আকৃতি, বা বাংলায় বলে বিষম আকৃতির জনুক্রম। ঠিক আছে, এর হচ্ছে টেরিসের জনুক্রম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই স্পোর থেকে আবার আমরা এই সোরাসে নিয়ে আসব। তাহলে আমাদের হয়ে গেল। কিভাবে নিয়ে আসবো সেটা আমরা এখন স্টেজে দেখাবো। তো এগুলো আমি মুছে দিই, এগুলো আমি মুছে দিই। সো মনে করো এই হচ্ছে স্পোর, যেটাই হচ্ছে প্রথম হ্যাপ্লয়েড দশা। এ কারণে প্রশ্ন হয় গ্যামেটোফাইটের প্রথম দশা কোনটা? যেহেতু হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইট, তাহলে গ্যামেটোফাইটের প্রথম দশা হলো স্পোর। তো স্পোর তো একসাথে 4টা তৈরি হয়, তাই প্রথম দিকে 4টা স্পোর একসাথে থাকে, তাই এটাকে স্পোর
টেট্রাড বলে, মানে টেট্রা চারটা একসাথে। তো যাই হোক, চারটা থেকে পরে তো একটাই আলাদা হয়ে যায় এরা। এবার এই স্পোরটা কি হবে, মনে করো এটাই সেই স্পোর। এবার এই স্পোরটা কি হবে, এরকম অঙ্কুরিত হবে। তাহলে এবার এই স্পোরটা কি হবে ভাইয়া, অঙ্কুরোদ্গম হবে। অঙ্কুরোদ্গম হয়ে অ্যান্থোসেরোটি বা মশের বেলায়, অ্যাকচুয়ালি মশের বেলায় কি হয়, প্রোটোনেমা হয়। কিন্তু কিন্তু টেরিসের বেলায় এই যে স্পোরটা অঙ্কুরিত হয়ে এরকম ভালোবাসার একটা ঘর তৈরি হবে। এটাকে বলা হয় প্রোটোনেমা, না প্রোথ্যালাস। কেন, এটা দেখতে থ্যালাসের মতো। যদিও এটা টেরিডোফাইট, আমরা সবাই জানি যে টেরিডোফাইটের মূল, কাণ্ড, পাতা সবই আছে, কিন্তু টেরিডোফাইটারে একটা দশার নাম প্রোথ্যালাস, কারণ এই দশাটার মূল, কাণ্ড, পাতা আলাদা করা যায় না, তাই দেখতে সেটা থ্যালাসের মতো, ওই আদি, তাই এটাকে বলা হয় প্রোথ্যালাস। বুঝতে পেরেছ? তাহলে হোয়াট ইজ প্রোথ্যালাস? প্রোথ্যালাস হচ্ছে টেরিডোফাইটার একটা গ্যামেটোফাইটিক অংশ, কারণ স্পোর থেকেই প্রোথ্যালাস তৈরি হয়েছে। স্পোর যদি গ্যামেটোফাইট হয়, হ্যাপ্লয়েড হয়, প্রোথ্যালাসটাও হচ্ছে হ্যাপ্লয়েড। এবং এটাকে আমি কি বললাম, ভালোবাসার ঘর। তার মানে এই ঘরে চ্যাংড়া মানে পুরুষ স্ত্রী দুজনই থাকে, এই ঘরেই কাহিনী ঘটে, যৌন জনন ঘটে। তাহলে এই হচ্ছে, আচ্ছা কারেন্ট চলে গেল, আশা করছি আইপিএস দিয়ে আমাদের লাইফটা ঠিকঠাক চলবে। তারপর আমি একটু ওয়েট করি, তোমরা ক্লিয়ার এখন দেখতে পাচ্ছ কিনা জানো, তোমাকে জানো। হ্যাঁ, সিউডো ইন্ডোসিয়ামও বলা যাবে, ক্লিয়ার আছে। ওকে, আমাদের আইপিএস আছে, আমাদের ওয়াইফাইয়ের সমস্যা নেই, ওয়াইফাইয়ের কানেকশন এটার সাথে করা আছে। তো এটা হচ্ছে প্রোথ্যালাস। এখন আমি বলেছিলাম যে আলাদা করে প্রোথ্যালাসের গঠন পরীক্ষায় আসে। তো প্রোথ্যালাসে যেটা মাথায় রাখতে হবে, এটা তার অগ্র পার্ট। তাহলে এই অগ্র পার্টে একটা খাঁজ আছে, সো এটাকে বলে অগ্রস্থ খাঁজ। এবং এই অগ্রস্থ খাঁজের নিচে ফ্লাস্ক আকৃতির, অগ্রস্থ খাঁজের নিচে এরকম ফ্লাস্ক আকৃতির কি থাকে, স্ত্রী জননাঙ্গ থাকে। এরকম ফ্লাস্ক আকৃতির স্ত্রী জননাঙ্গ থাকে। তাহলে এই স্ত্রী জননাঙ্গকে বলে আর্কিগোনিয়াম। এদের বেলায়ও সেম। আর প্রোথ্যালাসে নিচের দিকে থাকে, এটা তো থ্যালাস, তাহলে এদের তো মূল নাই, মূলের পরিবর্তে কি থাকে, রাইজয়েড। এবং এই রাইজয়েডের ফাঁকে ফাঁকে গোলাকৃতির পুংজননাঙ্গ থাকে, গোলাকৃতির পুংজননাঙ্গ থাকে, এটার নাম অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম। তাহলে কি কি হলো, একটা প্রোথ্যালাসের অগ্রস্থ খাঁজ আছে, অগ্রস্থ খাঁজের নিচে ফ্লাস্ক আকৃতির আর্কিগোনিয়াম থাকে, আর নিম্ন প্রান্তে রাইজয়েড থাকে, যেটা মাটির সাথে তাকে আটকে রাখে। এবং এই রাইজয়েডের ফাঁকে ফাঁকে থাকে গোলাকৃতির অ্যান্থেরিডিয়াম। তো যেহেতু পুরুষ স্ত্রী দুটাই এর মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারি এরা সহবাসী, একসাথে বাস করে এবং দুই লিঙ্গই একসাথে। তাহলে প্রোথ্যালাস হচ্ছে উভলিঙ্গ। যেহেতু এখানে অনেকগুলো কোষ আছে, তাই প্রোথ্যালাস হচ্ছে বহুকোষী এবং দেখতে পান পাতার মতো বা হৃৎপিণ্ডাকার বা পান পাতার মতো। এবং এটাও অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড, ফলে এটা হচ্ছে গ্যামেটোফাইটিক বা হ্যাপ্লয়েড। এবং এটাও সবুজ, ফলে নিজের খাবার নিজে তৈরি করে, স্বভোজী, এটসেট্রা এটসেট্রা। তাহলে এই যে হচ্ছে প্রোথ্যালাসের বৈশিষ্ট্য হয়ে গেল। তো এবার যেটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু প্রোথ্যালাসের মধ্যে স্ত্রী পুরুষ দুইটা জননাঙ্গই আছে, স্ত্রীদের মধ্যে তৈরি হবে ডিম্বাণু, আর এই পুরুষ যে অ্যান্থেরিডিয়াম সেখান থেকে তৈরি হবে বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু। তাহলে প্রোথ্যালাসের মধ্যেই যেহেতু পুরুষ স্ত্রী দুটোই আছে, আমরা আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি,
প্রোথ্যালাসেই যৌন জনন হয়। তাহলে দেখো কতগুলো বৈশিষ্ট্য হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এছাড়াও সবুজই আরো কত কি লেখা যায়। তো এই 10টা 11টা বৈশিষ্ট্য লিখলে, চিত্রটা আঁকলেই অনেক কিছু পড়া। কিন্তু যখন আমরা যৌনক্রমে চিত্রটা দিব তখন তার এত কিছু আমরা লিখবো না, শুধু চিত্রটাই আঁকবো। যেটা আমি বলতে চাচ্ছি, কমন সেন্স হচ্ছে, যেহেতু এটা স্ত্রী জননাঙ্গ, তার মধ্যে ডিম্বাণু তৈরি হয়ে থাকবে। যেহেতু এটা পুংজননাঙ্গ, এর মধ্যে শুক্রাণু তৈরি হবে। তো ব্রায়োফাইটার বেলায় শুক্রাণু ছিল দ্বিফ্লাজেলা বিশিষ্ট, এদের বেলায় শুক্রাণুটা বহু ফ্লাজেলা বিশিষ্ট। ঠিক আছে, এখন এই শুক্রাণু বাবাজি ডিম্বাণুকে কেমনে খুঁজে পাবে? ডিম্বাণুর চারদিকে এই যে ফ্লাস আকৃতির যে জননাঙ্গ, এইটা হচ্ছে গলা, এটা হচ্ছে উদর মানে পেট। এই উদর থেকে ম্যালিক অ্যাসিড খরিত হয়, বা কেউ কেউ বলে চিনি খরিত হয়। এই ম্যালিক অ্যাসিডের প্রতি আকৃষ্ট হয়ে শুক্রাণু বাবাজি দৌড় মেরে ভেতর দিয়ে ঢুকে এই ডিম্বাণুর সাথে মিলিত হয়, তৈরি করে জাইগোট। এবং আমরা সবাই জানি জাইগোট হচ্ছে ডিপ্লয়েড। তার মানে স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস হলো, আর প্রোথ্যালাসের পরেই তৈরি হলো, প্রোথ্যালাসের মধ্যে কি ছিল যদি আমরা একটু টেনে দেখাই, শুক্রাণু ছিল, আর এটা হচ্ছে ডিম্বাণু, এরা মিলিত হয়ে ফাইনালি তৈরি হলো জাইগোট। এই জাইগোটটাকে বলা হয় উওস্পোর বা উওস্ফিয়ার বলে। তো এই জাইগোটটাকে বলা হয় উওস্পোর, লিখে ফেলি, এটা হচ্ছে ডিপ্লয়েড। তাহলে লক্ষ্য করো, এই তিনটা দশা হচ্ছে গ্যামেটোফাইট। তাহলে গ্যামেটোফাইট দশা কত ছোট দেখো, স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস শেষ, তারপরেই কিন্তু ভাই আবার জাইগোট চলে আসলো শুক্রাণু ডিম্বাণুর পর, অর্থাৎ আবার স্পোরোফাইট চলে আসলো। এবার আমরা সবাই জানি জাইগোট বড় হয়ে কি হবে? ভ্রূণ হবে, এবং ভ্রূণ বৃদ্ধি পেয়ে নতুন একটা টেরিস উদ্ভিদ হবে। সেই টেরিস উদ্ভিদের যে পাতা, সেই পাতায় কি থাকবে? সোরাস থাকবে। সোরাস তারপর কি হবে? স্পোরাঞ্জিয়াম হবে। স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকবে? স্পোরোজেনাস টিস্যু, তার মধ্যে স্পোর মাতৃকোষ তৈরি হবে। তো স্পোরোজেনাস টিস্যু আর লিখলাম না, স্পোর মাতৃকোষ থেকে কি হবে? স্পোর হবে। সেই স্পোরটার কি হবে? অঙ্কুরোদ্গম হবে, হয়ে সে কি করবে? প্রোথ্যালাস করবে। প্রোথ্যালাসের মধ্যে কি থাকবে? প্রোথ্যালাসের মধ্যে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হবে, শুক্রাণু আর ডিম্বাণু, তারা মিলে কি করবে? জাইগোট। তাহলে জাইগোট হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। জাইগোট হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। সেই জাইগোটটা বৃদ্ধি পেয়ে ভ্রূণ হবে, অর্থাৎ নতুন একটা স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি করবে, টেরিস উদ্ভিদ তৈরি করবে। সেটা বড় হয়ে একদম পূর্ণাঙ্গ টেরিস উদ্ভিদ হবে। সেই টেরিস উদ্ভিদের পাতার ওই খণ্ডটা, যে ভাঁজের মধ্যে থাকবে সোরাস, সোরাস বড় হয়ে হবে স্পোরাঞ্জিয়াম, মানে সোরাসের মধ্যে থাকবে স্পোরাঞ্জিয়াম, বড় হয়ে না, সোরাস তো অনেকগুলো স্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত। স্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হবে স্পোর মাতৃকোষ 16টা, সেখান থেকে তৈরি হবে স্পোর। তাহলে আমি যদি ডিপ্লয়েড গুলোকে আলাদা করি, এই হচ্ছে ডিপ্লয়েড দশা, তাহলে এটা হচ্ছে স্পোরোফাইটিক দশা, আর এই পাশে আছে সব হ্যাপ্লয়েড, তাহলে এটা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা। এটা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা। তাহলে এই যে টেরিসের জীবন চক্রে গ্যামেটোফাইট, স্পোরোফাইট, গ্যামেটোফাইট, স্পোরোফাইট, এই যে পর্যায়ক্রম, এটাই হলো যৌনক্রম। এখন আমি তোমাদেরকে বইয়ে বিষয়টা দেখিয়ে দিব, ঠিক আছে? লক্ষ্য করো, এই চিত্রটা দেখো, মনে করো এই সেই কচি টেরিস উদ্ভিদ, কচি। তো এই টেরিস উদ্ভিদের এটা হচ্ছে সোরাস, আশা করি বুঝতে পেরেছো। এই বাঁকা অংশটা হচ্ছে ফলস ইন্ডুসিয়াম, তার মধ্যে এই তিনটা মানে ফলস ইন্ডুসিয়াম, এই তিনটা স্পোরাঞ্জিয়াম, এই তিনটাকে একত্রে বলে সোরাস। এর মধ্যে একটাকে এখানে দেখাইছে, এটা হলো স্পোরাঞ্জিয়াম, সেখান থেকে তৈরি হয়েছে স্পোর মাতৃকোষ। সেটা মিওসিস প্রক্রিয়ায় 4টা স্পোর তৈরি করলো, স্পোর টেট্রার। প্রশ্ন হতে পারে ভাই এখানে তো 3টা, আসলে একটা পেছনে আছে। এই স্পোর টেট্রাডের একটা স্পোর দেখাইছে, সেটা অঙ্কুরোদ্গম হয়ে এই প্রোথ্যালাস, তার মধ্যে অ্যান্থেরিডিয়াম, এটা আর্কিগোনিয়াম। অ্যান্থেরিডিয়াম থেকে শুক্রাণু হলো, আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু হলো, এরা মিলে তৈরি হলো যৌন মিলন হয়ে জাইগোট, যেটাকে উওস্পোর বলা হয়। তো এই জাইগোটটা যেহেতু প্রোথ্যালাসের মধ্যে হলো, তাই এই লাভ শেপ, এটা হচ্ছে প্রোথ্যালাস, এবং এই জাইগোটটা থেকে যে ভ্রূণ তৈরি হলো,
ঠিক আছে ভাইয়া? তারপর সেটা বড় টেরিস উদ্ভিদ হলো, দেন আবার তো রিপিট করছে। এইটাই হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর আলাদা করে এটা নিয়ে আমরা বৈশিষ্ট্য পড়লাম, সেটা কিন্তু আছে ঠিক এই জায়গায়। একই চিত্র, বৈশিষ্ট্যগুলো এখানে আছে। এবং এটা হচ্ছে টেরিসের গ্যামেটোফাইটিক উদ্ভিদ। তাহলে পরীক্ষা যদি বলে টেরিসের গ্যামেটোফাইটিক উদ্ভিদ নিয়ে আলোচনা করো, এটাই আলোচনা করবা। ঠিক আছে? তো এখন কথা হলো যে তোমাদের কাজ হচ্ছে এখন পড়ে আশা করি যে 90% কোনো প্রবলেম থাকবে না। 5 to 10% যদি কোনো প্রবলেম তারপরেও থাকে, সেটা অবশ্যই পোস্ট করবে এবং আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। লেখা বোঝো না, এটা কি ব্লারের কারণে না লেখা খারাপের কারণে? খারাপের কারণে হলে কিছু করার নাই। আমার লেখা অতটা খারাপও না, কিন্তু ইচ্ছা করে খারাপ করে লিখি যাতে মনে হয় আমি ডাক্তার, এটা যাতে তোমরা ভুলে না যাও। আর যদি ব্লারের কারণে বুঝতে না পারো, তাহলে এটা তোমার ফল্ট। আমার নেট স্পিড ভালো, কারণ আমি রাজশাহীতে, এর চেয়ে ভালো স্পিডের নেট নাই মেলা ধক্কি ঝামেলার পর। ওকে, তারপরেও এখানকারও সমস্যা হতে পারে, কিন্তু অনেকেই যেহেতু ক্লিয়ার বলছে, তাহলে সেটা হচ্ছে তোমাদেরই প্রবলেম। তাহলে দেখো, এই অধ্যায়টা প্রচুর ছোট একটা অধ্যায়, এখন আমরা শেষ করব না, শর্ট সিলেবাস নিয়ে কথা বলবো। তো আশা করছি এই অধ্যায়ের আর কোনো প্রবলেম থাকবে না। 5 to 10% যে প্রবলেম থাকবে, আমি একটা পোস্ট দিব, তোমরা পড়াশোনা করে সেখানে জানাবা, দেন আমরা সেটা আলোচনা করে নিউ একটা চ্যাপ্টার স্টার্ট করব। এবং নিউ চ্যাপ্টারে স্টার্ট করব হচ্ছে জুওলজির 6 নাম্বার চ্যাপ্টার। তারপর আমরা বোটানির 5 আলোচনা করব। আশা করি এর মধ্যে অফলাইন শুরু হবে। অফলাইন শুরু না হলে শর্ট সিলেবাসে যে জিনিসগুলো, যে অধ্যায়গুলো নাই, সেগুলো আমরা অনলাইনে পড়িয়ে দিব। দেন এর মধ্যে অবশ্যই অফলাইন শুরু হবে, তখন আমরা যেগুলো শর্ট সিলেবাসে আছে সেগুলো পড়াবো। কারণ শর্ট সিলেবাসে যেগুলো আছে এগুলোই মারাত্মক গুরুত্ব দিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে সেই অধ্যায়গুলো যদি আমি অফলাইনে পড়াই, বরং বেশি সেটা ভালো হবে। ওকে, তো চলো শর্ট সিলেবাস নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে ডোন্ট বি টেন্সড। যারা ভাবছো 21 সালে তোমাদের পরীক্ষা হবে কিনা, আরে ভাই এতটা গর্জব কেন? তোমরা 22 সালের ব্যাচ, এমনি করোনায় কত কিছু পিছায় গেল, তোমাদের পরীক্ষা কোন হিসেবে 21 সালে হয়? এই 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 জিনিসটা প্রথমে মাথায় রাখো। 180 দিন পড়াবে, সেটা হচ্ছে সপ্তাহে যদি তোমাদের 1 দিন 2 দিন পড়ায়, তাহলে সপ্তাহে 7 দিন কাউন্ট হবে না, তো 1 দিন 2 দিন কাউন্ট হবে। এভাবে তোমাদের 180 দিন পড়াবে। 180 দিন মানে ওরা প্রতিদিন শুক্রবার সহ প্রতিদিন পড়ায়, তো আর শেষ করবে না। সো এটা একদমই ভয় পাওয়ার কিছু নাই। 21 সালে তোমাদের পরীক্ষা হবে না, তোমাদের পরীক্ষা হবে 22 সালে। অর্থাৎ তোমরা যে সালের পরীক্ষার্থী, 22 সালের কবে হবে, কখন হবে, সেটা পরের ইস্যু, এটা আমিও জানি না, কেউ জানে না। ওকে, আচ্ছা, দ্বিতীয় ইস্যু হচ্ছে যারা এবার সেকেন্ড ইয়ারে পড়ছে, সামনে পরীক্ষা দিবে আর কি, তাদের বেলায় তোমরা জানো যে বায়োলজির তোমাদের 24টা চ্যাপ্টার, 2 পেপার মিলে 12 24টা চ্যাপ্টার। তো 24টা চ্যাপ্টারের মধ্যে যারা এইচএসসি 21 তাদের দেওয়া আছে মাত্র 10টা চ্যাপ্টার, এবং তোমাদের কিন্তু আরও 4টা বেশি। এবং যে 4টা বেশি, সেই 4টা চ্যাপ্টারের যদি আমি নাম লিখি, তাহলেই বুঝে যাওয়া যায় কত বড় বা কত কিছু অ্যাড হলো, যেটা সেকেন্ড ইয়ারে কিন্তু ছিল না। তোমাদের অ্যাড হয়েছে বোটানি 1 and 4, মানে বোটানির 2টা, জুওলজির 2টা অ্যাড হয়েছে। মানে এবারের যারা 21 পরীক্ষার্থী তাদের চেয়ে জুওলজির অ্যাড হয়েছে তোমাদের কি অ্যাড হলো ভুলে গেলাম। ও হ্যাঁ, 5 7। আবার 2 এর ওদের হাইড্রা ছিল না, তোমাদের হাইড্রাও আছে। 7 নাম্বার অধ্যায়টা তো হিউজ বড়, 5 নাম্বার অধ্যায়টা কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারেই আছে, অত বড় না। তাহলে এই যে 4টা চ্যাপ্টার তোমাদের যুক্ত হলো, এগুলো কিন্তু একদমই ছিল না যারা পরীক্ষার্থী তাদের। তারপরে তোমাদের পড়া কিন্তু আরো বেশি ওদের চেয়ে বেড়ে গেল। আচ্ছা, তাহলে টোটাল যেহেতু 12টা অধ্যায়, তোমাদের দিয়েছে 7টা অধ্যায়, তাহলে বাকি থাকলো কয়টা অধ্যায়? 5টা। তো প্রথমে যদি আমি ফার্স্ট ইয়ারের কথা বলি, ফার্স্ট ইয়ারে 1 2 3 4 5 6 বোটানির। সো এই বোটানির এই 6টার মধ্যে ফার্স্ট ইয়ারে 2টা চ্যাপ্টার নাই। তো তুমি
এই বড় বড় 4টা চ্যাপ্টার, এটা একটু ছোট, বড় বড় আচ্ছা 3 মনে হয় নাই, তাই না? 3 নাই, 3ও নাই, 3ও নাই, তাহলে 1 2 4 আছে, 3টা আছে, 3টা নাই। জুওলজির যদি আসি 1 2 3 4 5 আছে, 5টাই আছে, 6 কিন্তু আবার নাই। তাহলে দেখো জুওলজির বেলায় 4টা আছে, 3টা নেই, তার মানে তোমরা ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু এই যে 7টা তোমাদেরকে পড়তেই হচ্ছে, তাহলে সেকেন্ড ইয়ারও তোমাদেরকে এভাবে 7টা পড়তে হবে। তো যারা এবারে 21 সালের পরীক্ষার্থী তারা যে কাজটা করেছে, তোমরা জানো যে যেহেতু আমি প্রচারণা আমাদের পাবলিক গ্রুপেই করি এবং সেখানে যে ফুল কোর্স শর্ট কোর্স এরকম ভাগ আছে এবং 600 স্টুডেন্ট কিন্তু ফুল কোর্সেই পড়ছে, কারণ আলটিমেটলি অ্যাডমিশন কী হবে সেটা কিন্তু আমরা জানি না। এবং এ কারণে আমার যেটা কথা, ওদের তো 10টা অধ্যায়, 14টাই বাদ, তারপরেও তারা ওই 14টা অধ্যায়ে পড়ছে, কেননা এক্ষেত্রে তাদের লস 2টা, তাদের 14টা অধ্যায় এক্সট্রা পড়তে হচ্ছে, দ্বিতীয় হচ্ছে সেটার জন্য এক্সট্রা তাদের টাকা যাচ্ছে। এখন এর ক্ষেত্রে লাভ হচ্ছে একটা, যদি কোনো কারণে অ্যাডমিশন ফুল সিলেবাসে হয়, এটা কিন্তু আমরা কেউই জানি না, তোমরা যারা বলছো অ্যাডমিশন শর্ট সিলেবাসই হবে, এটা কোন ভিত্তিতে বলছো? কেউ তো বলে নাই, এবং আমিও জোর দিয়ে বলতে পারবো না শর্ট সিলেবাসই হবে না ফুল সিলেবাস। তো এজন্যই আমাদের কিন্তু 2টা ভাগ থাকবে, যে কেউ তোমরা হয় শর্ট সিলেবাস পড়ো, কেউ ফুল সিলেবাস পড়ো, যেটা 21 সালে আছে। তো শর্ট সিলেবাসের জন্য পেমেন্ট কিছু কম থাকবে, ফুল সিলেবাসে ফুল পেমেন্টই থাকবে। এখন দেখো যদি কোনো কারণে অ্যাডমিশন ফুল সিলেবাস থাকে, তাহলে যে স্টুডেন্টরা ফুল সিলেবাস পড়ছে তাদের তো মানে সোনায় সোহাগা, কিন্তু তুমি যদি শর্ট সিলেবাস প্রিপারেশন নিয়ে ফুল সিলেবাস পরীক্ষা থাকে, ওই সময় তুমি মেন্টাল স্ট্রেস নিতেই পারবা না, এবং আলটিমেটলি কিন্তু শেষ। এই ছোটবেলা থেকে এত টাকা পয়সা দিয়ে এত বড় হলা, বাট জীবনের লক্ষ্য পূরণের জায়গায় কিন্তু ঝামেলা। বাট তুমি যদি ফুল সিলেবাস পড়ো, সেটা যেখানেই পড়ো যেভাবেই পড়ো, তাহলে যদি কোনো কারণে শুধু শর্ট সিলেবাস থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, ইন্টারে তো আসবেই, বলেই দিছে, অ্যাডমিশনে যদি আসে, তোমার তো ভাইয়া টেনশন নাই, তুমি ফুল সিলেবাস পড়ছো মানে কি শর্ট সিলেবাস পড়ো নাই? তাহলে কাজ হচ্ছে এটাই, ফুল সিলেবাসই আমরা পড়বো, কিন্তু শর্ট সিলেবাসের 14টা চ্যাপ্টারকে আমরা একদম তামা করে পড়বো, বাকিগুলো এমনভাবে পড়বো জাস্ট যাতে এমন হয় যে না আমার এটা একবার পড়া আছে, খুব বেশি নাই। কিন্তু তোমার 10টা চ্যাপ্টার ভাইয়া একবারেও পড়া নাই, তাহলে বিপদ। আর তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে আমাদের কাছে আছোই, আমি তো 12টা চ্যাপ্টারই পড়াই দিব, যেমন আজকে এই 6 নম্বর অধ্যায় সিলেবাসে নাই, হয়ে গেল। সো তোমরা কিন্তু এখনো মেলা সময় পাবা, তোমাদের আমার মনে হয় না 1 বছরের মধ্যে কোনো পরীক্ষা হবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা। তোমরা যারা ভাবছো যে 6 মাসের মধ্যে হবে, জুনে খুলে দিয়ে, সো জুনে খুলে দিয়ে এই 6 মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বরে তোমার পরীক্ষা, এটা চিন্তা করা পাপ হবে, কারণ মাঝখানে তোমার ঈদের ছুটি হবে। তো সেটা কেমনে কাউন্ট হবে ভাইয়া? সো আমার কাছে মনে হয় তোমরা দেখবা যে লেকচার সংখ্যা আছে, তাই না? এত লেকচার, 40 লেকচার, 40 নাম্বার লেকচার এইটা পড়াতে হবে, এরকম করে ভাগ করে দিছে না? তাহলে এইভাবে কতটা লেকচার হলো, ততটা লেকচার তোমাদেরকে পড়াবে। এখন সপ্তাহে যদি তোমার বায়োলজি ক্লাস 3টা হয়, তাহলে এখন 40টা লেকচার নিতে কত সপ্তাহ লাগছে? জাস্ট তুমি এভাবে কিন্তু ব্যাপারগুলো চিন্তা করবা। সো এই হচ্ছে বিষয়। তারপরেও ডিটেলস নিয়ে আমরা আমাদের পাবলিক গ্রুপে আলোচনা করব, আরও অনেকের অনেক প্রশ্ন আছে। সো তোমাদের শুধু এটাই আশ্বস্ত করছি, বুদ্ধিমানের কাজ হবে যে শুধুমাত্র এটার উপর ডিপেন্ড না করা। শুধু একটা জিনিস মাথায় রাখো, 20 সালের ব্যাচ এখনো অ্যাডমিশন দেয়নি, জাস্ট চিন্তা করো, 20 সালের ব্যাচের এখনো অ্যাডমিশন কমপ্লিট হয় নাই বিভিন্ন ভার্সিটিতে। তাহলে 21 সাল পরীক্ষা দিবে এবং তাদের পরীক্ষা হবে, তাদের অটো হবে না। তাহলে পরীক্ষা দেওয়ার প্রসেসিং, ফর্ম ফিল আপ থেকে শুরু করে, আমি জানি না ফর্ম ফিল আপ হয়ে গেছে কিনা, মনে হয় হয়ে গেছে, এই প্রসেসিংয়ের একটা তো টাইম আছে, পরীক্ষার একটা টাইম আছে, যদিও সিলেবাস একটু কমাইছে, পরীক্ষা কমাবে, সেটার পর আবার অ্যাডমিশনের জন্য তো কিছু টাইম তাদের হবে, তারপর না তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে চিন্তা হবে, তাই না? সো এই কারণেই মানে একদমই ভয় পাওয়ার কিছু নাই, তোমরা যে গতিতে পড়ছো সে গতিতেই পড়ো, শুধুমাত্র খেয়াল রাখো যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে আছে, যেমন আমরা মনে হয় শর্ট সিলেবাসের অলরেডি তিনটা আর 2টা, 5টা চ্যাপ্টার পড়াই ফেলছি শর্ট সিলেবাসের, আরও তো এই 2টা আছে। তো এই 2টার মধ্যে আমরা যেগুলো নাই অনলাইনে সেগুলোই পড়াতে থাকি, আর যেগুলো আছে যাতে সেগুলো অফলাইনে হয়, তাই না? তো সেগুলো অফলাইনে হলে তারপর তোমরা দেখো সেকেন্ড ইয়ারের ঘোষণা। তোমরা তো ভাইয়া তোমাদের কলেজেই তো সেকেন্ড ইয়ারে ওঠো নাই,
ব্যাপারটা তো এই না, তাহলে তোমাদের সেকেন্ড ইয়ারের তো ওইটুকু পড়ানোর টাইম দিতে হবে। সেই জন্য একদমই চিন্তার কোনো কারণ নাই, রিল্যাক্স থাকো। বরং তোমরা তোমাদের চেয়ে তাহলে দেখো 21 ব্যাচের কত টেনশন, তাদের টেনশনটা বেশি না, তারা তো কিছুই জানে না, বরং তাদের 10টা চ্যাপ্টার দিছে, কিন্তু মজার বিষয় তারা 600+, মানে আমার কাছেই, বাংলাদেশের কথা তো বাদ, যে আমার স্টুডেন্টের মধ্যেই 600+ স্টুডেন্ট তারা ফুল সিলেবাস করছে। তার মানে কি তারা একটা রিস্ক নিচ্ছে, সেটা অবশ্যই সবাইকেই নিতে হবে। তবে এটাতে বেশি গুরুত্ব দিবা, বাকিগুলো একটু ধারণা রাখতে হবে যাতে ভবিষ্যতে যদি দিয়ে দেয় যাতে এই ভয়টা না পাই, মনে যাতে হয় যে না আমি তো একবার না একবার আমার পড়া আছে। সো এটাই হচ্ছে বলার বিষয়। দেন তোমাদের একটু কমেন্ট করে তারপরেও আরও ভালো আরও অনেক কিছু যদি আমরা জানতে চাই তাহলে সেটা আমরা পাবলিক গ্রুপেই লাইভে বলবো। দেখি তোমাদের আর কিছু বলার বা জানার আছে কিনা। ওকে, অনেকেই ওকে বলছো। আর একটা কথাই শুধু তোমাদেরকে বলি, আচ্ছা অফলাইনে কবে শুরু করবেন? শোনো, অফলাইনে আমি শুনছি, অফলাইন শুরু করতেই তো আমরা সবাই চাই, অফলাইন শুনছি যে এই 31 তারিখ থেকে অনেকেই 2-1 টিচার ঘোষণা দিয়েছে। তবে যেহেতু আবার 12 তারিখ থেকে বাড়িয়েছে 12 তারিখ পর্যন্ত। আমার কথা কি জানো ভাইয়া, রাজশাহীতে যেহেতু আমি অফলাইন পড়াই, রাজশাহীতে তো আমি একা পড়াই না, আরও অনেক টিচার আছে। অনেক বলতে আমি সেই 10-12টা টিচারের কথাই বলবো যাদের স্টুডেন্ট প্রায় 600-700+ এরকম টিচারদের কথাই বলবো। কারণ তারা যদি শুরু করে, আমি একা ফাহাদ শুরু করব না, এটা কখনো হবে না। আবার আমি একা করব তারা করে নাই, সেটাও কখনো হবে না। তো সবসময় আমি যে কাজটা করি, অন্য টিচার শুরু হলে, যেহেতু আমি টিচারের দিক দিয়ে জুনিয়র, এজের দিক দিয়ে হয়তো অনেক টিচারের চেয়ে বড় হলেও পড়ানোর দিক দিয়ে রাজশাহীতে আমি জুনিয়র। যদিও আমি ঢাকায় অনেক বছর থেকে পড়াই, বাট রাজশাহীর সিস্টেমটা টোটালি ভিন্ন। পুরো বাংলাদেশে এরকম কোনো সিস্টেম নাই। আমরা সারা বছর মাসিক ভিত্তিতে আমরা পড়াই, মানে ঢাকায় এরকমই পড়াতাম। কিন্তু এখানে যেহেতু একবারই কোর্স সিস্টেম, সো আমি অবশ্যই আমার চেয়ে যারা সিনিয়র আছেন তারা কি করছেন সেটা দেখে আমি ডিসিশন নেই। এ কারণে তাদের স্টার্ট করার পর আমার 2-3 দিন বা 1 সপ্তাহ আমার দেরি হয়। তো এই জন্যই মাথায় রাখবা, কারণ আমি একা ঘোষণা দিলেও তোমরা কেউ সবাই আসবা না। আবার দেখা গেল আমি পড়াচ্ছি না, আরেকটা টিচার পড়াচ্ছে, কারণ সবাই একসাথে করলে তোমরা সবাই হয়তো বা রাজশাহীতে চলে আসবা। সো এ কারণে আমি একা কোনো ঘোষণা দিব না, ওনারা দিলেই তোমরা আশা করি বুঝতে পারবে। এখন মাঝে মধ্যে অনেক টিচার যাদের হয়তো স্টুডেন্ট একটু কম, তারা হয়তো বা চুপি 30-40 জনকে নিয়ে আলাদা পড়াচ্ছে, সেইটা আমাকে বলে আসলে লাভ নাই। কারণ ওরা 30-40 জন চুপি পড়াচ্ছে, আমরা শুরু করলে তার ওরকম হবে না, পুরো একদম বোঝাই হয়ে যাবে। সো এই কারণে আমরা ওভাবে পারবো না চুপি পড়াতে। তো সিনিয়ররা যা করছেন, যাদের একটু বেশি স্টুডেন্ট 600+, অর্থাৎ তারা খুললেই একটা 600 জনতা সেখানে যাবে, ভিড় হবে। সো তারা যদি সামলাতে পারে আমরাও সামলাবো। সো এটাই হচ্ছে বিষয়, এ নিয়ে আর আমার মনে হয় না কিছু বলার আছে। সো কবে হবে সেটা বুঝতেই পারছো। ঠিক আছে, অনেকেই হ্যাঁ জুয়েল ভাইয়া 12 তারিখ থেকে পড়ানোর নোটিশ দিয়েছে আজ, আলহামদুলিল্লাহ। তাহলে জুয়েল ভাইয়া 12 তারিখ থেকে পড়ানোর নোটিশ দিয়েছে, এবং যদি শুরু করে আমরা হয়তো বা 13 তারিখ পড়াবো, না 14 তারিখ। এই হচ্ছে বিষয় ভাইয়া। তো ভাইয়ারা সিনিয়র মানুষ, ওনারা স্টার্ট করুক, ঠিক আছে, ওনারা স্টার্ট করুক। তারপর ভাইয়া আপনি কতক্ষণ পড়তেন? হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলাদা করে, শোনো একটা বিষয় কি জানো, আমাদের সময় পড়া তোমাদের সময় পড়া সব ভিন্ন। আর তোমরা এতটাই অ্যাডভান্স, বিলিভ করো। আচ্ছা, একটা মেয়ে প্রশ্ন করেছে, অনেকেই স্টার্ট করেছেন, আমি একটু জানতে পারি যে কারা কারা স্টার্ট করেছেন, তাদের নাম যদি বলতা তাহলে ভালো হতো। হ্যাঁ, দুর্জয় বলেছে রাজশাহীতে করোনা অনেক বাড়ছে, এই কারণেই তো ডিসিশনগুলো আমাদের পেন্ডিং আছে ভাইয়া, যা হবে সব একসাথেই হবে। শাহিদুর রহমান শাওন বলেছে অফলাইনে কি শর্ট করাবেন? ভাই আমি তোমাদের 12টা অধ্যায় পড়ানোর জন্য টাকা নিয়েছি। হ্যাঁ, এখন শর্ট ফুল এগুলো আমার দেখার বিষয় না, আমি টাকাটাকে হালাল করে নিব। আমি কখনোই বলবো না এই তোদের তো এগুলো অধ্যায় বাদ দিল, তো এগুলো পড়াবো না। আমি টাকা নিয়েছি 12টা অধ্যায় পড়ানোর জন্য, আমি তোমাদেরকে 12টা অধ্যায় পড়াই দিব। এখন তুমি যদি প্রিপারেশন শুধু শর্ট এন্ড নিবা, তোমার ব্যাপার। তুমি যদি মনে করো যে না অ্যাডমিশনের জন্য আমার ওগুলোও নেওয়া উচিত, তোমার ব্যাপার। আমি টাকা নিয়েছি 12টা চ্যাপ্টারে, আমার দায়িত্ব আমি 12টা চ্যাপ্টার তোমাদেরকে পড়াই দিব, দেন আমার দায়িত্ব শেষ। দেন সেকেন্ড ইয়ারে উঠে আমার শর্ট সিলেবাসেরও আলাদা ব্যাচ থাকবে, ফুলেরও আলাদা ব্যাচ থাকবে। যার যেটা এক একটার পেমেন্ট, যেহেতু শর্ট সিলেবাসের অধ্যায় একটু কম, তাহলে সেখানে একটু পেমেন্ট কম থাকবে। এখন তুমি তোমার মর্জি, তুমি যেটাতে ভর্তি হবা সেটাতেই হবা। তবে এখানে কিছু অফার টফার থাকবে তোমাদের, বিশেষ করে আমার স্টুডেন্টের জন্য। আমি ফার্স্ট ইয়ারে শর্ট সিলেবাস নিয়ে আরও কিছু কাজ করব, সেক্ষেত্রে তাদের পেমেন্ট হয়তো বা আমি নাও নিতে পারি।
ফার্স্ট ইয়ারের জন্য। সো এগুলো অনেক কিছু হয়তো আমি চিন্তা করে ডিসিশন নিব, তবে আমি ডিসিশনগুলো একটু পরেই নিব, সিনিয়ররা আগে নেক। ঠিক আছে, তো এখন তোমরা সেকেন্ড ইয়ার নিয়ে কেউই ভাইবো না, আগে ভাই ফার্স্ট ইয়ারটা দ্রুত শেষ করে ফেলো। অনেক টিচার হয়তো আবার শেষ করেছে, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে অধ্যায়গুলো বাকি আছে শুধুমাত্র 2টা অধ্যায় বড়, বোটানির 4, জিওলজির 4। এই 2টা চ্যাপ্টার ছাড়া আমরা তো 6টা অধ্যায় পড়েছি, আরো 6টা অধ্যায় পড়বো। এর মধ্যে দেখো এটাও হয়ে গেল, তাহলে 7টা অধ্যায় পড়া হয়ে গেল। জাস্ট কোনো প্রবলেম থাকলে সেটার একটা হয়তো আলোচনা হবে, সেটা আলোচনা হতে কত ঘন্টা লাগে প্রবলেমের উপর ডিপেন্ড করবে। তাহলে তাহলে 3 তো হয়েছে, তাহলে বোটানির কিন্তু বাকি আছে 4-5 খুবই সহজ, এবং সেটা তো সিলেবাসেও নাই। তাহলে আমরা অ্যাডমিশনের মতো করে এটা পড়তে পারি, আমরা একাডেমিকের মতো করে হয়তো বা পড়বো না, মানে চিত্রমিত্র হয়তো বা 2-1টা আঁকাবো না, কারণ সেটা কাজে দিবে না তোমাদের। এই একটা অধ্যায় আছে যেটা মোটামুটি বড়, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, একটু ভালো টাইম লাগবে, এটা একটা টাইম লাগবে। সো এই 2টা ছাড়া এ তো কিছুই না। অনেক টিচার আছে, আমি এও শুনেছি রাজশাহীতে একদিনেই 2টা অধ্যায় পড়ায় ফেলে, একদিনেই 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে পড়ায় ফেলে 2টা অধ্যায়। আমরা যদি এটা করবো না, আমাদের ম্যাক্সিমাম 3-6 দিন, ম্যাক্সিমাম মিনিমাম 5 দিন সময় তো লাগবেই। তাহলে দেখো এই 2টাও খুব ইজি, এটাও আমাদের নেক্সট দিন শুরু করবো, এটা না হলে 6, তাহলে এটাও ইজি। তাহলে বেশি বড় হচ্ছে এই 2টা অধ্যায়, সো খুব বেশি সময় লাগবে না। এমন হতে পারে যে কুরবানির ঈদের আগেই আমাদের পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কুরবানির ঈদের আগে যদি শেষ হয়ে যায়, তারপর আমরা ডিসিশন নিব সেকেন্ড ইয়ারে কি, এবং জাস্ট ওয়েট করবা কোন টিচার কিভাবে, এবং তুমি ডিসাইড করবা তোমার কোনটা পড়া বেটার হয়, এটা তুমি ভাববা। তবে আমি পুরোটাই পড়াবো, এটা হচ্ছে আমার কাজ, আমি পুরোটাই পড়াবো। যারা মনে করবে না আমার পুরোটা পড়া দরকার, তারা পুরোটা পড়বে। কারণ লক্ষ্য করো, তুমি যদি শর্ট কোর্সে ধরো 9,000 টাকা দিয়ে ভর্তি হও, ফুল কোর্সে 11,000 দিয়ে ভর্তি হও, আর 9,000 দিয়ে শর্ট কোর্সে পড়লা, পরে অ্যাডমিশনে সবই থাকলো, তখন ওটার জন্য তোমাকে আবার টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে। সেই জন্য ডিসিশনগুলো চিন্তা ভাবনা করেই নিবা আসলে কে কি রকম করছে। সো এবার অনেক টিচাররাই হয়তো বা এই বিষয়গুলো নিয়ে ভাববে, তাই আমি একা কোনো ডিসিশন নিব না, আগে নেক না সবাই, যেটা তোমাদের জন্য ভালো হবে অবশ্যই আমরা সেটাই করব। তো ভালো থেকো, অনেক কথা হলো। আরো কারো কোনো প্রশ্ন আছে কিনা, আরো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আরো 20 মিনিট লাইভে থাকেন তাহলে কি 2 ঘন্টা হবে? না, আজকে তো আমাদের এক্সট্রা কথা হলো। হ্যাঁ, আমি 12টাই করাবো। আরে ফার্স্ট ইয়ার তো 12টা করাবোই, কারণ ফার্স্ট ইয়ারে তোদের কাছে তো আমি 12টা চ্যাপ্টারের টাকা নিয়েছি, অ্যান্ড সেকেন্ড ইয়ারও আমি 12টা করাবো। তবে সেকেন্ড ইয়ারে বাইরের অনেক স্টুডেন্ট আছে, তাদের জন্য আমি 14টা চ্যাপ্টারের একটা ব্যাচ করাবো, কারণ তারা ফার্স্ট ইয়ারে 7টা, সেকেন্ড ইয়ারে 7টা। ওই যে বললাম আমার 3-4 ধরনের ব্যাচ হবে একটু হয়তো বা, কিন্তু আমি এখনো নট শিওর। আমার 12টারও ব্যাচ থাকবে, আবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে যদি পড়তে চায় সেটারও ব্যাচ থাকবে। তো এই কারণে দেখা যাক, এগুলো নিয়ে না তোমরা একদমই ভাইবো না, একদমই ভাইবো না। তোমরা তোমাদের মতো যা পড়াচ্ছে টিচাররা সেটা ঠিকঠাক পড়ো, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, আমি ভালো থাকবো, দোয়া করো, তোমরাও ভালো থেকো। টাইম ডাজেন্ট ম্যাটার। আর কখনোই ভাইবো না যে এই 21 সালে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা 22-এর কত পরে হবে সেটা আমি জানি না, তবে 21-এ কখনোই হবে না। তোমরা এমনিতেই তো 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস পাবাই, চ্যালেঞ্জ। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ। মাইশা বিনতি বলেছে ভাইয়া ফুল কোর্সের ক্ষেত্রে তো আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আমরা ফুল কোর্স করাই সেকেন্ড ইয়ারে, তাহলে আগে সেই 7টা চ্যাপ্টার পড়াবো, যে 7টা চ্যাপ্টার শর্ট সিলেবাসে আছে, তারপর বাকি 5টা পড়াবো। এক্স্যাক্টলি। টাটা, গুড নাইট।